শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে মিল সম্পূর্ণ কাকতালীয়। এটি একটি কল্পবিজ্ঞানধর্মী লেখা। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অনুভা নাথের লেখা আলোর নিচে অন্ধকার। অনুভা নাথের জন্ম নৈহাটিতে। পেশায় তিনি সরকারি সংস্থায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কিন্তু লেখালেখি তাঁর প্যাশন। ইতিমধ্যেই অসংখ্য নামী পত্রপত্রিকা, লিটল ম্যাগাজিন, ওয়েবজিন ও সংবাদপত্রে তাঁর লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা প্রকাশ পেয়েছে। এছাড়াও প্রকাশিত বইয়ের সংখ্যা 3টি। তিনি কলকাতা আন্তর্জাতিক অনু চলচ্চিত্র উৎসবে অমিয় ভৌমিক স্বর্ণ কলম পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ শুনবেন অনুভা নাথের লেখা আলোর নিচে অন্ধকার। আরজার ভূমিকায় অপরূপা, গল্পের কথক রাজীব, সূত্রধার সৌমি, অন্যান্য চরিত্রে দেবারতী, সোমক, উজ্জ্বল, সৌমিক ব্যানার্জি ও আত্রেয়। শুরু হচ্ছে আলোর নিচে অন্ধকার। আরজা ভ্রু কুঁচকে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে। ডক্টর ইলিনার মেলের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে কয়েকটি ছবি। বড় বড় দৈত্যাকার পাথরের চাই সমুদ্রের নিচ থেকে শক্ত মোটা ধাতব তার দিয়ে তোলা হচ্ছে। একটি ছবিতে সুইমস্যুট পরা ওশেনোলজিস্ট ডক্টর ইলিনাকেও দেখা যাচ্ছে। নিজের মনেই আরজা বলল, ইলিনার প্রতিটা এক্সপেরিমেন্টে তো সে নিজে উপস্থিত থাকে, তবে এত তাড়াতাড়ি যে ইলিনা শতাব্দী প্রাচীন পাথরের টুকরোগুলো খুঁজে পাবে তা আমি বুঝতে পারিনি। চট করে ঘড়ির দিকে তাকালো। এখন সকাল 11:13, মানে মিশরের আলেকজান্দ্রিয়া কলকাতার সময়ের চেয়ে যেহেতু 2.5 ঘন্টা পিছিয়ে, অর্থাৎ এখন ওখানে সকাল 8:43। এখন একটা ইলিনাকে হোয়াটসঅ্যাপ কল করি তো। ইলিনার গলায় অভিমানের সুর। এ কথা সে কথার পর ইলিনা বলল, আমি তো তোমাকে অনেক আগেই এখানে চলে আসতে বলেছিলাম, কিন্তু তুমি তো কলকাতা ছেড়ে নড়তেই চাও না। তুমি তো জানো একটা রিসার্চ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সমুদ্রের নিচ থেকে পাওয়া পাথরের ব্লকের স্যাম্পল তুমি ল্যাবে টেস্ট করলে? হ্যাঁ, আজকেই নিয়েছি। কয়েকদিন সময় লাগবে। তুমি কবে আলেকজান্দ্রিয়া আসছো? আজকে তো বুধবার, আমি শনিবার রওনা দিচ্ছি। তোমার ধারণা একেবারেই সঠিক। তুমি ভূমধ্যসাগরের যে জায়গাটায় সার্চ করতে বলেছিলে, সেখানেই লাইট হাউসের পুরনো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তুমি খুব ভালো কাজ করেছো ইলিনা, তবে পরীক্ষা করে দেখো যে ওগুলো ঠিক কী ধরনের পাথর। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। এমন তো হওয়ার কথা নয়, তাহলে কি? আরজা মেলটি মিশরের একজন বিখ্যাত জিওলজিস্ট ডক্টর আদিলকে পাঠিয়ে দিল। তবে পাথরের চিন্তাটা ওর মাথায় বরফের মতো জমাট বাঁধতে শুরু করল। এখন কলকাতায় শরৎকাল, সদ্য দুর্গাপুজো শেষ হয়েছে। পুজোর সেই আমেজ এখনো প্রকৃতির গায়ে যেন পারফিউমের মতো লেগে রয়েছে। আরজা বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আজ সে আলেকজান্দ্রিয়া যাবে। মাঝে অবশ্য দুবাইতে লেওভার আছে। এখন রাত 9টা। আবহাওয়ায় শীতের শিশিরানি নেই, কিন্তু ভালো করে খেয়াল করলে বোঝা যায় অল্প নেশার মতো একটা বিনবিনে ঠান্ডা যেন মিশে রয়েছে রাতের শরীরে। আরজা এয়ারপোর্টে পৌঁছালো। সমস্ত ফর্মালিটি শেষ করে নির্দিষ্ট ফ্লাইটে বসতে তার সময় লাগবে বেশ কিছুক্ষণ। ততক্ষণ আরজার পরিচয় সেরে ফেলা যায়। নমস্কার, আমি আরজা সেন, ইন্ডিয়ার বিখ্যাত নিউমিজম্যাটিস্ট, অর্থাৎ পুরনো বা নতুন কয়েন, মডেল, টাকা বা প্রত্নতাত্ত্বিক কাগজ নিয়ে আমি পড়াশোনা করেছি। তার সঙ্গে আমি দারুণ স্কুবা ডাইভার, অভ্যর্থ নিশানায় বন্দুক চালাতে পারি, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট এবং অসাধারণ ঘোড়সাওয়ার। নিউমিজম্যাটিস্ট হলেও পুরাতত্ত্ব নিয়েও আমার জ্ঞান কম নয়।
এমন একজন মানুষ নিজের দেশ তো বটেই, বাইরের দেশের বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক বিষয় গবেষণা থেকে শুরু করে অভিযান করবে, তা আশ্চর্যের নয় মোটেই। ইতালির নিউমিজম্যাটিস্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সোসাইটি এবং মিশর সরকার যৌথভাবে আলেকজান্দ্রিয়ার বহু প্রাচীন বাতিঘর অর্থাৎ লাইট হাউসের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করছে। সেই টিমের আমি একজন লিড মেম্বার। আরজার ফ্লাইট দুবাইতে ল্যান্ড করলো। হাই আরজা, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি নিশ্চয়ই? ইলিনা নিজেই আরজাকে আলেকজান্দ্রিয়ার বুর্জ এল আরব এয়ারপোর্টে নিতে চলে এসেছে। মিশরে এখন সকাল, ঝকঝকে সোনালি রোদ পাখির ডানার মতো ছড়িয়ে রয়েছে আলেকজান্দ্রিয়ার আকাশে। আরজা লাগেজগুলো গাড়ির কাছে নামিয়ে ইলিনাকে বলল, তুমি আসবে আগে বলনি তো? আসলে একটু চাপে আছি। আদৌ কি পাথরগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, মেলে তোমার পাঠানো পাথরগুলোর রিপোর্ট পেয়েই আমার সন্দেহ হয়েছিল, বুঝলে? সেই জন্য আমি তোমার পাঠানো মেলটা মিশরেরই জিওলজিস্ট ডক্টর আদিলকে পাঠাই। আমি আমাদের এই গবেষণায় ওকেও সঙ্গে নিতে চাইছি। বেশ তো, আমি আজই কমিটির কাছে পারমিশনের জন্য মেল করে দিচ্ছি। কথা শেষ করে আরজা এবার বাইরের দিকে তাকালো। পৃথিবীর বিভিন্ন জায়গায় সে অনেক সময় দুঃসাহসিক অভিযান করেছে, কিন্তু মিশরে সে এই প্রথমবার এলো। মিশর নামটা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভেসে ওঠে সোনার মতো হলুদ রঙের তেকোনা গগনচুম্বী পিরামিড। তবে আরজার এবারের গবেষণার বিষয় ভিন্ন। সে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। ইজিপ্টের উত্তরে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া শহরটির নামকরণ করা হয়েছিল ম্যাসেডোনীয় রাজা আলেকজান্ডার দ্য গ্রেটের নামে। তিনি খ্রিস্টপূর্ব 332 সালে পারস্য সাম্রাজ্যের কাছ থেকে মিশর দখল করেছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর আলেকজান্দ্রিয়া শহরটি হেলেনিস্টিক টলেমীয় ফারাও রাজবংশের প্রথম সোটারের অধীনে মিশরের রাজধানী হয়ে ওঠে। প্রথম সোটার ছিলেন আলেকজান্ডারের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিদের একজন এবং আলেকজান্দ্রিয়া ছিল প্রাচীন বিশ্বের অন্যতম ধনী শহর। এটি বর্তমানে মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর, প্রধান বন্দরও। মনোরম ঠান্ডা বাতাসের পরশে আরজার এতক্ষণের ফ্লাইট জার্নিটা যেন নিমেষে মুছে যাচ্ছিল। পরিষ্কার চওড়া রাস্তার দুপাশে প্রাচীন দোকান থেকে শুরু করে বাড়ি, সবই যেন সেই পুরনো সময়ের স্মৃতি এখনো বয়ে নিয়ে চলেছে। আর শহর জুড়ে দেখা যাচ্ছে দোতলা ইলেকট্রিক ট্রাম। আলেকজান্দ্রিয়ার সমুদ্র তট নরম বালি আর পরিষ্কার বালু তটের জন্য পৃথিবী বিখ্যাত। তাই স্বাভাবিকভাবেই রাস্তায় চলতে চলতে বড় বড় বাড়ির ফাঁকে ফাঁকে সমুদ্রের ধারে দেখা মিলছে প্রচুর মানুষের। তাদের আনন্দ ও উচ্ছ্বাস যেন আরও সুন্দর করে তুলছে এই ছবির মতো শহরটিকে। বিভিন্ন রঙের গোলাপ, লিলি, সূর্যমুখী, মর্নিং গ্লোরি, অ্যাস্টার ফুলের দোকান রয়েছে রাস্তার গায়ে। আরজার মনে হলো, এই পিকচার পারফেক্ট শহরে একটা জীবন বুঝি অবলীলায় ফুল আর সমুদ্র দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায়। চোখ জুড়োনো প্রাকৃতিক সৌন্দর্য আর রোমান সভ্যতার তৈরি সুন্দর সাজানো পুরনো স্থাপত্য দেখতে দেখতে আরজা ও ইলিনা পৌঁছে গেল আলেকজান্দ্রিয়ায়, তাদের জন্য নির্দিষ্ট করা গেস্ট হাউসে। আরজা তার নির্দিষ্ট ঘরে ঢুকে প্রথমে কিছু খেয়ে নিল, তারপর শুয়ে পড়ল। দীর্ঘ পথের ক্লান্তিতে অচিরেই তার দু চোখ জুড়ে নেমে এলো ঘুম। ঘুম যখন ভাঙল তখন দিনকে ছাপিয়ে রাত জলে কালো রং মিশিয়ে দেওয়ার মতো করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আরজার 7 তলার ঘর যেন ভেসে যাচ্ছে ভূমধ্য সাগরের গর্জনে। ঠিক তখনই আরজার ঘরের ইন্টারকমটা শব্দ করে বেজে উঠল। হাই আচ্ছা, শুভ সন্ধ্যা। তোমার ঘুম ভাঙানোর জন্য দুঃখিত। আমাদের প্রজেক্ট কমিটির কয়েকজন তোমার সঙ্গে দেখা করতে চান, একবার নিচে আসবে? 10 মিনিট দাও, আমি আসছি।
আরজা লিফটে করে নিচের ভিজিটিং লাউঞ্জে নেমে এলো। Ground floor. Thank you. সুন্দর ইজিপশিয়ান শোপিসে সাজানো লাউঞ্জে 3 জন ভদ্রলোকের সঙ্গে ইলিনা বসে রয়েছে। গুড ইভিনিং জেন্টলম্যান, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরজাকে দেখার সঙ্গে সঙ্গে 3 জনই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। 3 জনের মধ্যে 2 জনের চেহারা দেখে আরজার মনে হলো এরা স্থানীয়। অন্যজনের বেশভূষা বলে দিচ্ছিল তিনি বিদেশি। তুমি আজই এসেছো, স্বাভাবিকভাবেই ক্লান্ত। তাছাড়া ওরা যে আজকে আসছেন সেটা আগে জানতাম না। এদের সকলের সঙ্গেই আমাদের আগে মিলে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি কথা হচ্ছে এই প্রথম। আলাপ করিয়ে দিই, এরা হলেন মিস্টার আহমেদ ও মিস্টার আমির। দুজনে ইতালির নিউমিসম্যাটিক অ্যান্ড আর্কিওলজিক্যাল সোসাইটির কর্ণধার। এরা মিশরীয়, কিন্তু কর্মসূত্রে ইতালিতে থাকেন। আর উনি হলেন জর্ডানের বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর সালেম। আরজা সকলের সঙ্গে করমর্দন করে সোফায় বসলো। আমি এখানে আসবার আগে ইলিনাকে জিওলজিস্ট ডক্টর আদিলের কথা বলেছিলাম। আজকে আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইট হাউস নিয়ে আমরা একটা মিটিং করব। এই গবেষণায় সমুদ্রের নিচে পাওয়া বহু যুগ পুরনো লাইট হাউসের ধ্বংসাবশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, এটা আমরা সকলেই জানি। তাই ডক্টর আদিলকে এই গবেষণায় আমি যুক্ত করতে চাই। আমাদের গবেষণার মূল উদ্দেশ্য হলো বহু যুগ আগে ধ্বংস হয়ে যাওয়া সুপ্রাচীন আলেকজান্দ্রিয়ার এই লাইট হাউসের বিষয়ে আন্ডার ওয়াটার ডিজিটাল টেকনোলজির সাহায্যে তথ্য সংগ্রহ করা। ততক্ষণে টেবিলে চলে এসেছে কফি। আরজা ধুমায়মান কফির কাপে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো। আলেকজান্দ্রিয়ার এই লাইট হাউসটি ওই সময় একটি প্রযুক্তিগত বিস্ময় ছিল। এটি সেই সময় বিশ্বের 7ম আশ্চর্যের একটি ছিল। এটি প্রায় 300 ফুটেরও বেশি উঁচু ছিল, যা লাইট হাউসটিকে প্রাচীন বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোগুলির মধ্যে অন্যতম করে তোলে। লাইট হাউসটি নির্মিত হয় খ্রিস্টপূর্ব 3য় শতকে। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর টলেমি, অর্থাৎ টলেমি আইসোতার নামে আমরা যাকে চিনি, প্রথম নিজেকে রাজা ঘোষণা করেন এবং এরপরেই এই অত্যাশ্চর্য লাইট হাউসের নির্মাণ কাজের নির্দেশ দেন। এটির নির্মাণ কাজ সম্পন্ন হয় তার পুত্র টলেমি 2য় ফিলাডেলফাসের শাসনকালে। এটির নির্মাণ সম্পূর্ণ হতে মোট 12 বছর সময় লেগেছিল। লাইট হাউসটির নিচে ছিল একটি বর্গাকার ভিত্তি, তার উপর একটি অষ্টভুজাকার মধ্যভাগ এবং সবচেয়ে ওপরে একটি নলাকার শীর্ষের বহু স্তরযুক্ত নকশা। লাইট হাউসের আলো একটি বিরাট আগুন থেকে উৎপন্ন হতো, সম্ভবত কাঠ বা তেল দ্বারা জ্বালানি থেকে। এটি একটি জমাট বাঁধা তীব্র আলো তৈরি করত, যা প্রায় 50 কিলোমিটার দূর থেকে দেখা যেত। ভূমধ্য সাগরের ওপর দূর দূরান্তের জাহাজ এই লাইট হাউসটির আলো দেখে দিক নির্দেশ পেত। আলেকজান্দ্রিয়া একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করছে। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন লাইট হাউসটি অন্তত 20 বার ভূমিকম্পের কবলে পড়েছিল। প্রতিটি তীব্রতা ছিল 20 রিক্টার স্কেল। শেষ পর্যন্ত সমুদ্রে ভেঙে পড়ার আগে এটি 1500 বছরের বেশি সময় ধরে ভূমধ্য সাগরের তীরে দাঁড়িয়েছিল। এমনকি আজও এরকম ভূমিকম্প মারাত্মক বিপর্যয় ঘটিয়ে ফেলতে পারে। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে 8 রিক্টার স্কেলের ভূমিকম্পে 87,000 মানুষ মারা গিয়েছিলেন। এবার আপনারাই চিন্তা করে দেখুন তো, সেই প্রাচীন যুগে এত উঁচু মিনার কোন টেকনোলজিতে তৈরি হয়েছিল এবং এত ভূমিকম্পের কবল এড়িয়ে 1000 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর ওপর দাঁড়িয়েছিল। এই ঐতিহ্যবাহী লাইট হাউসের বেশ কিছু পাথরের টুকরো আমি সমুদ্রের নিচে থেকে পেয়েছি, তবে এই লাইট হাউসের অনেক কিছুই এখনো রহস্যাবৃত। ততক্ষণে ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁয়েছে। ডক্টর সালেম বললেন, জর্ডানের মিউজিয়ামে ইজিপ্টের বহু জিনিসের সঙ্গে পুরনো পুঁথি আর কয়েন নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করেছি। তারই কিছু কয়েনে আমি এই লাইট হাউস নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। সেগুলো নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। ডক্টর ইলিনা ওশানোলজিস্ট, আর আরজা নিজেই একাধারে নিউমিজম্যাটিস্ট এবং আর্কিওলজিস্ট। তাই আমার মনে হয় এই গবেষণায় অনেক অজানা আর বিস্ময়কর তথ্য উঠে আসবে। আলোচনা সেদিনের মতো ইতি হলো। ঠিক হলো সামনের সপ্তাহ থেকে আরজার নেতৃত্বে গবেষণা পুরো দমে শুরু হবে। ভূমধ্য সাগরের সবুজাভ নীল জলরাশির দিকে তাকিয়ে আরজা ভাবছিল,
কত হাজার শতাব্দীর স্মৃতি বুকে নিয়ে তোলপাড় হচ্ছে এই সমুদ্র। এলিনা পাশে দাঁড়িয়ে আরজাকে দেখছিল। তার 5 ফিট 7 ইঞ্চি লম্বা শরীরের রিজু ভঙ্গি তাকে করে তুলেছে আকর্ষণীয়। লম্বা লালচে চুলের সঙ্গে রং মিলিয়ে তার চোখের মনির রঙেও যেন লেগেছে লাল ছোঁয়া। চোখ দুটোই যেন ওই সমুদ্রের মতোই উচ্ছ্বাস আর গভীরতা খেলা করছে। টিকালো নাকের নিচে নরম ঠোঁট। আরজাকে দেখে যত নমনীয় বলে মনে হয়, আসলে সে কিন্তু ঠিক তার উল্টো। ইলেনা প্রশংস গলায় আরজাকে বলল, তুমি কিন্তু অনায়াসে সিনেমার নায়িকা হতে পারো। আরজা উত্তরে মুচকে হাসল। ইলিনা বুঝল আরজা এইরকম কমপ্লিমেন্ট প্রায়ই পেয়ে থাকে। আজ বিকেলের মধ্যে জিওলজিস্ট ডক্টর আদিল এখানে এসে যাবেন। আমি ডক্টর সালেম আর তোমায় নিয়ে একবার এখানকার ক্যাটবে দুর্গে যাব। যদিও এখন সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, মানে বন্ধ আছে, কারণ ইজিপ্ট সরকার ওটার প্রয়োজনীয় মেরামতের কাজ করছে। হ্যাঁ, কেতবের উল্টো দিকেই তো আলেকজান্ড্রিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি অ্যান্ড ফিশারিজ রয়েছে, সেখানেও একবার যেতে হবে। ততক্ষণে ডক্টর সালেমও এসে পড়েছেন। বছর 50-এর প্রফেসরটি এমনিতে বেঁটে খাটো মানুষ, তবে শক্তপোক্ত শরীর, কথা কম বলেন। তিনি এখন মিশরীয়দের মতো পোশাক পরেছেন। আরজা ও এলিনাকে শুভ সকাল জানিয়ে বললেন, আমি এই কাইতবে নিয়ে এর আগেও রিসার্চ করেছি। আপনারা তো জানেন এটা একটা ঐতিহাসিক দুর্গ যা মামলুক যুগে তৈরি করা হয়েছিল, এবং এটা বর্তমানে আলেকজান্ড্রিয়ার একটা প্রধান পর্যটন কেন্দ্র। এই দুর্গটা আলেকজান্ড্রিয়ার প্রাচীন লাইট হাউসের অবশিষ্ট পাথর ব্যবহার করে নির্মিত। এটা মিশরীয়দের অটোমেন আক্রমণের বিরুদ্ধে একটা প্রতিরক্ষামূলক দুর্গ হিসেবে কাজ করত। আরজা, ইলিনা আর সালেম ততক্ষণে গাড়িতে উঠে পড়েছে। তাদের বাসস্থান থেকে কাইতবে দুর্গে পৌঁছাতে সময় লাগবে 15 মিনিট। এখানকার সমস্ত গাড়ির স্টিয়ারিং থাকে বাঁ দিকে। সমুদ্রের ধার দিয়ে চওড়া রাস্তা পার হয়ে ওরা এসে পৌঁছালো কাইতবে দুর্গের সামনে। হালকা হলুদ রঙের চুনাপাথরের তৈরি 3 তলা দুর্গটি এখনো তার শতাব্দী প্রাচীন গরিমা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আরজা দেখল দুর্গের মূল প্রবেশপথের সামনে কয়েকজন কর্মী দুর্গের ছোট ছোট টুকরো সংগ্রহ করছেন। এই দুর্গের ঠিক সামনেই ছিল সেই আশ্চর্য লাইট হাউসটা, যেটার এখন আর কোনো অস্তিত্বই নেই। তবে আমি আগেও বলেছি, পুরনো কয়েন আর পুঁথিতে দুর্গ আর লাইট হাউসের বিষয়ে অনেক অনেক কিছু লেখা আছে। আচ্ছা ইলিনা, তুমি সমুদ্রের নিচ থেকে যে পাথরগুলো পেয়েছো সবকটাই কি চুনা পাথর? মানে ডক্টর আদিল আমাকে মেলে জানিয়েছেন যে সব কিন্তু চুনা পাথর নয়, বিশেষ করে ওই বড় বড় পাথরের চাইগুলো কিন্তু পিঙ্ক গ্রানাইট। কিন্তু আরজা, যদি দুর্গ আর ভেঙে পড়া লাইট হাউসের মেটেরিয়াল একই হয়, তাহলে তো দুটোই চুনা পাথর হওয়া উচিত। সেটাই তো রহস্য। ততক্ষণে ওরা দুর্গের মধ্যে প্রবেশ করেছে। আমরা জলের নিচে পেয়েছি লাইট হাউসের বিশাল বিশাল লম্বা লিন্টেল, স্তম্ভ, প্রবেশদ্বার, ফাউন্ডেশনের ভগ্নাবশেষ। লাইট হাউসের দরজার নকশায় মিশরীয় শিল্পনীতির সঙ্গে গ্রিক নির্মাণ প্রযুক্তির এক অপূর্ব সংমিশ্রণ দেখা গেছে। এক একটা পাথরের খণ্ডের ওজন প্রায় 80 টন। এই বড় বড় গ্রানাইটের পাথরগুলোকে ফটোগ্রামেট্রিক টেকনোলজির মাধ্যমে স্ক্যান করা হবে। তার ফলে এই পাথরগুলোর কেমিক্যাল, ফিজিক্যাল এবং হিস্টোরিক্যাল বিশেষত্ব জানা যাবে। ডক্টর সালেম দুর্গের একটা জায়গায় এসে নিচের দিকে তাকিয়ে অবাক গলায় বললেন, অদ্ভুত ব্যাপার, আজ পর্যন্ত কোনো দুর্গের বেসমেন্টে এই রকম খাঁজ আমি দেখিনি। ডক্টর সালেম হাত দিয়ে খাঁজগুলোকে দেখালেন। 3 থেকে 4 ইঞ্চি চওড়া দাগগুলো মেঝেতে টানা এদিক ওদিক গেছে, তারপর দেওয়ালের কাছে এসে হঠাৎ করেই থেমে গেছে, যেন মনে হচ্ছে সাদা মার্বেলের ওপর দিয়ে কেউ নির্মমভাবে ছুরি চালিয়েছে। বিষয়টা আরজাও খেয়াল করেছে। সে দাগের সামনে হাঁটু গেড়ে বসল।
ভালো করে লক্ষ্য করতে করতে ব্যাগ থেকে ক্যামেরা বের করে দাগগুলোর কয়েকটি ছবি তুলে নিল। আর ঠিক তখনই আরজার পকেটের মোবাইল ফোনটা শব্দ করে বেজে উঠল। ডক্টর আদিলের ফোন। হ্যালো, হ্যাঁ আচ্ছা, শোনো, আমি কাল সকালের মধ্যেই আলেকজান্দ্রিয়া পৌঁছে যাব, বুঝেছো? তবে তুমি আমাকে যে ওই টেস্ট রিপোর্টটা দিয়েছিলে সেটা আমি দেখেছি। আমার মনে হয় ফিল্ডে গিয়ে ওই লাইট হাউসের টুকরো ল্যাবে টেস্ট করালে না আমরা অনেক অজানা তথ্য পাবো, বুঝতে পেরেছো? আর শোনো, তাছাড়া আরও একটা কথা আছে। ফোনে ডক্টর আদিলের কথা শুনতে শুনতে আরজার চোখে ফুটে উঠল বিস্ময়। আরজা, ডক্টর ইলিনা আর ডক্টর সালেম যখন আলেকজান্দ্রিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি অ্যান্ড ফিশারিজে পৌঁছালো, তখন মাঝ দুপুরের রোদ মেখে ভূমধ্য সাগর হয়ে উঠেছে যেন আরও অনন্য। ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর স্মলির সঙ্গে ভূমধ্য সাগর ও লাইট হাউসের বিষয়ে অনেক আলোচনা হলো। তারপর আরজা, ইলিনা ও সালেম মিলে ঠিক করলেন 2 দিন পরই সমুদ্রের তলদেশ পরীক্ষা করে দেখা হবে, লাইট হাউসের আরও যদি কিছু ভগ্নাংশ পাওয়া যায়। আরজা গেস্ট হাউসে ফিরে পুরনো ভিডিওগুলো দেখছিল, কেমন করে জলের নিচে অভিযান চালিয়ে পাথরের চাইগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ভিডিওর একটা জায়গায় এসে সে পজ করল। ওটা কি দেখা যাচ্ছে? আরজা ঘর থেকে বেরিয়ে গেল তখনই। ইলিনা ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, এমন হন্তদন্ত হয়ে কোথায় চললে? হ্যাঁ, ওই একবার সমুদ্রের ধারে যেতে হবে, বুঝলে? সূর্য ডুবতে আর বেশি সময় বাকি নেই, কাল গেলে হবে না? না না, আজকেই একবার যাওয়ার প্রয়োজন। চলো, আমিও যাব তবে। আরজা এক মুহূর্ত কি একটা ভাবল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, এসো, তবে আমি জলে নামবো। ইলিনা এই কথায় একটু অবাক হলো, তবে মুখে কিছু বলল না। সে আর আরজা যখন কাইদবের সামনের সমুদ্রের তটে এলো, তখন বিকেলের আলো মাখনের মতো নরম হয়ে এসেছে। ইলিনা আরজার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। উত্তেজনা চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, কি হলো? হঠাৎ জলে নামবে কেন? ভিডিওতে জলের মধ্যে যে দিকটা পাথরগুলো রয়েছে সেখানে একটা ব্লক দেখলাম, একটু অদ্ভুত। মানেটা এখনো আমার কাছেও পরিষ্কার নয় ইলিনা, তবে একটা কথা বলতে পারি, সমুদ্রের জলের নিচের পাথরে বিভিন্ন রকমের গাছ জন্মায়, এটাই স্বাভাবিকও, কিন্তু এটায়। আরজা কথাটা আর শেষ করলো না। ইলিনাকে বলল, শোনো, তুমি এখানেই থাকো, আমি জলে নামছি। হ্যাঁ। সঙ্গে সঙ্গে ঝপাং শব্দে আরজা ডুব দিল ভূমধ্য সাগরের নীলাভ সবুজ জলের গভীরে। আলেকজান্দ্রিয়ার গেস্ট হাউসের লাউঞ্জে সকলে বসে আছেন। আরজা একবার সকলের দিকে চোখ বুলিয়ে নিল। বাঁদিক থেকে মিস্টার আহমেদ, মিস্টার আমির, ডক্টর ইলিনা, ডক্টর আদিল ও ডক্টর সালেম বসে রয়েছেন। তাদের সকলের দৃষ্টি আরজার ওপর নিবদ্ধ। আরজা একটু চুপ করে সময় নিল। আপনারা সকলেই জানেন, আমাদের এবারের এই অভিযানের উদ্দেশ্য ছিল 1000 বছর পুরনো আলেকজান্দ্রিয়া লাইট হাউসের প্রাচীন ধ্বংসাবশেষ সমুদ্রের নিচ থেকে খুঁজে সেগুলিকে পরীক্ষা করে লাইট হাউসটির বিষয়ে নতুন তথ্য আবিষ্কার করা। কিন্তু সেটি করতে গিয়ে আমি আরও একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা সকলেই জানি ক্যাডবের দুর্গ ও লাইট হাউসটি একই পাথর দিয়ে বানানো হয়েছিল, সেটি হলো চুনা পাথর। তাহলে সমুদ্রের নিচে পিঙ্ক গ্রানাইট এলো কেমন করে? তাও আবার সামান্য নয়, বিরাট বড় বড় চাই। সেটা বোঝার জন্যই আগামীকাল আমরা ভূমধ্য সাগরের নিচে একটা অভিযান করতে চলেছি। এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, সেটার সূত্র এই লাইট হাউসই। এইখানে আরজা চুপ করল। এবার ডক্টর আদিল বললেন, জর্ডানের ন্যাশনাল লাইব্রেরিতে একটা বই পাই আমি। সেই বইতে রয়েছে প্রাচীন লাইট হাউসটির ভেতরে একটা হ্যান্ড স্কেচ। সেটির ছবি জর্ডন থেকেই আমি আরজাকে পাঠিয়েছিলাম। ডক্টর সালেমের সঙ্গে কথা বলে আরজা আমাকে বলেছিল যে ওই সময় প্রাচীন স্থাপত্যে লাইট হাউসের ভেতরের স্ট্রাকচার অষ্টভুজাকৃতি হতো না, এবং সবচেয়ে অদ্ভুত হলো এই লাইট হাউসের বেসমেন্ট। তাহলে আপনি যা বলতে চাইছেন তা হলো লাইট হাউসটির মধ্যে আরও পরিষ্কার করে বলা ভালো,
সেটির ফাউন্ডেশনে এমন একটা কিছু আছে যা এখনো আমাদের কাছে অজানা। হ্যাঁ, নিশ্চয়ই। এবং সেটা কাইটবে দুর্গের সঙ্গে যুক্ত। না হলে বেসমেন্টে ওই রকম অপ্রয়োজনীয় দাগ হওয়ার তো কথা নয়। ইলিনা আরজার দিকে তাকালো, তারপর বলল, তাহলে এখনই একবার লাইট হাউসের গোড়ার পাথরগুলো পরীক্ষা করা দরকার। ও মাই গড, আরজা ওই জন্যই সেদিন নিজেই সমুদ্রের জলে নেমেছিলে? না না ইলিনা, এটা আমার সন্দেহ মাত্র। তাছাড়া মাঝখানে হাজার হাজার বছর পার হয়ে গেছে, মাটির নিচের প্রকৃতি অনেকটাই বদলেছে। আমার হাইপোথিসিস কতটা ঠিক কতটা ভুল তা এভাবে কিন্তু এখনই বলা যাবে না। মিশরের পুরনো শহর এই আলেকজান্দ্রিয়া খুবই বর্ধিষ্ণু, সেই সময়ের উন্নত শহর। সেই নিরিখে এ শহরের মাটির নিচে কোনায় কোনায় যে রহস্য লুকিয়ে থাকবে তা তো বটেই। কালই সমুদ্রের নিচে অভিযান করা হবে। তারপরই আরজা এবং তার টিম আগামীকালের ভূমধ্যসাগর সমুদ্র অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। আচ্ছা, তুমি আর আদিল তো আগেই জানতে ক্যাটবের নিচে কিচ্ছু নেই, তবে ওটার নিচে এরকম গুপ্ত ঘর কেন ছিল? আর পিঙ্ক গ্রানাইটের রহস্যই বা কি? আরে এই কথা তো বলাই বাহুল্য, এই জিনিসগুলো নিয়ে পরের গবেষণাও আপনাদের তিনজনকেই করতে হবে। কিন্তু ইলিনা, আমি বুঝতে পারছি না, আমাদের এই গবেষণায় তুমি তো ওশানোলজিস্ট রয়েছো, তাহলে আবার নতুন করে প্রফেসর স্মলিকে নিযুক্ত করার কি প্রয়োজন? জিওলজিস্ট ডক্টর আদিল জিজ্ঞাসু চোখে ইলিনার দিকে তাকিয়ে। ইলিনার চোখ ল্যাপটপের স্ক্রিনে। সে ডক্টর আদিলের দিকে তাকিয়ে বলল, ডক্টর স্মলি তো এই আলেকজান্দ্রিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি অ্যান্ড ফিশারিজে বহু বছর ধরে ভূমধ্যসাগর নিয়ে গবেষণা করেছেন। এই টিমের একজন মেম্বার হিসেবে আমার মনে হয়েছে গবেষণার এই পর্যায়ে এসে তাকে আমাদের প্রয়োজন। আমি মেল করে দিয়েছি, আজকেও সিসিতে রেখেছি। আশা করি আজ রাতের মধ্যে স্মলিকে নেওয়ার অনুমোদন এসে যাবে। কালকের অভিযানে তাকে পেলে আমরা অনেক নতুন কিছু আবিষ্কার করতে পারবো। ডক্টর আদিল আর কিছু বললেন না, তিনি সোফা ছেড়ে উঠলেন। ইলিনা আবার বলে উঠল, আরজার কাছে এই নিয়ে বলে কোনো লাভ হবে না, কারণ এই প্রজেক্টের কর্ণধার দুজনেই আজকে আরজার সঙ্গে কথা বলে নেবে। আদিল তবুও ভাবলেন তিনি সরাসরি একবার আরজার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। পরের দিন সকাল 8টা, মিটিং পয়েন্টে সকলেই চলে এসেছেন। সমুদ্রের নিচে হাই রেজলিউশন ক্যামেরা নিয়ে নামবে ইলিনা আর ডক্টর সালেম। সমুদ্রের ওপরে কম্পিউটারে থাকবে বাকিরা। যথারীতি গতকালের কথা মতো ডক্টর স্মলি টিমের সঙ্গে যুক্ত হয়েছেন। এখন তিনি চোখ বুলিয়ে নিচ্ছেন প্রয়োজনীয় কাগজে। আরজার সেসব দিকে মন নেই, সে তাকিয়ে রয়েছে এই বিস্তৃত সবুজ জলরাশির দিকে, গভীর চিন্তায় মগ্ন। আচমকা ওর কাঁধে ইলিনা হাত রাখল। কি এত ভাবছো? আজকের সমুদ্র অভিযান খুবই গুরুত্বপূর্ণ, তবে তুমি আমার সঙ্গে জলে নামলে বেশি ভালো লাগতো। অনেক ভেবেই আমি তোমাকে আর ডক্টর সালেমকে জলে নামতে বলেছি। আচ্ছা ইলিনা, তোমার গলায় যে রুবিটা সবসময় দেখতাম সেটা দেখছি না কেন? আচমকা এমন প্রশ্নে ইলিনা একটু বিব্রত হলো। ইতস্তত করে বলল, হ্যাঁ আছে কোথাও, পড়বো নিশ্চয়ই। যাই, জলে নামার সময় হলো, তুমিও দেরি করো না আর, এসো। ইলিনা দ্রুত পায়ে চলে গেল। এখনই ওদের বোটে উঠতে হবে, কিন্তু আর যা ভাবছে অন্য কথা। সে এক ঝলক বোটের দিকে তাকালো, তারপরই চট করে সেলফোনে একটা নম্বর ডায়াল করলো। আপনাদের আজকের এই অভিযানে হাই রেজলিউশন ক্যামেরার সঙ্গে সঙ্গে সাব বটম প্রোফাইলার থাকছে। এটি থেকে নির্গত তরঙ্গ সমুদ্রতলের পলির স্তর ভেদ করে ভেতরের স্তরগুলিতে গিয়ে আঘাত করে। সেই তরঙ্গ বিভিন্ন ঘনত্বের হয়ে ওঠে এবং প্রতিফলিত হয়। একটি হাইড্রোফোন অ্যারে এই প্রতিফলনগুলি রেকর্ড করে এবং শব্দ ফিরে আসতে যে সময় লাগে তা দিয়ে বিশেষ কম্পিউটারের সাহায্যে গ্রাফ তৈরি করে। সেই গ্রাফ থেকে জানা যায় সমুদ্রের নিচের পলির ভেতরে কেমন জিনিস রয়েছে, অর্থাৎ সেটা পাথর না মেটাল নাকি সামুদ্রিক জিনিস। আপনারা এগুলো সবই জানেন, তবুও আজকের অভিযানের পুরোটাই যেহেতু আমরা ডিটেলে রেকর্ড করছি, তাই নিয়ম মেনে আমি সবটাই
আরও একবার আপনাদের জানালাম। এবার ইলিনা ও সালেম সমুদ্রের তলদেশে নামবেন। দীর্ঘ কথা শেষ করে আরজা চুপ করল। তারপর ক্যামেরার মনিটরের সামনে এসে বসল। এটাতেই জলের নিচের সব কিছু দেখা যাবে। ততক্ষণে ইলিনা ও সালেম ভূমধ্য সাগরের নিচে ডুব দিয়েছে। একসময় ইলিনার কণ্ঠ শুনতে পেল বোটের সকলে। একটা পুরনো আমলের চাবি, মনে হচ্ছে কোনো বড় সিন্ধুকের, আর এখানেও ছড়ানো রয়েছে প্রচুর গ্রানাইট। এলিনা চাবিটা সঙ্গে দিল, তারপর জায়গাটা মার্ক করল। পরবর্তী সময়ে ডুবুরি নামিয়ে পাথরের বড় চাইগুলো তুলতে হবে। আরজা ঘুরল সালেমের দিকে। সালেম রয়েছেন কাইদবে দুর্গের সীমান্তবর্তী জলে। এখানে জল আরও অনেক বেশি, তাই কম ঝাপসা। সারি সারি পাথরের মধ্যে আলাদা পাথর খুঁজে পাওয়া বেশ শক্ত, কিন্তু ডক্টর সালেমও অভিজ্ঞ স্কুবা ডাইভার। ওদিকে ইলিনা সমুদ্রে নিজের এলাকার কাজ শেষ করে এগিয়ে গেল ডক্টর সালেমের দিকে। ডক্টর আদিল বললেন, না না না, ইলিনাকে তো এই কাজ দেওয়া হয়নি। দুজনের কাজ ও এরিয়া সমুদ্রে নামবার আগেই তো ভাগ করে দেওয়া হয়েছিল। তাছাড়া ওর অক্সিজেনও তো কমে আসছে, কারণ ইলিনার তো এতক্ষণ জলের নিচে থাকবার কথা নয়। আদিল আরজার দিকে তাকিয়ে তাকে আরো বেশি কিছু বলতে গেলেন, কিন্তু তার আগেই আরজা ইলিনাকে বলল, শোনো, তোমার কাজ ও সময় দুই শেষ, তুমি এক্ষুনি বোটে ফিরে এসো। ইলিনার এই রকম আচরণে সকলেই অবাক। তবে ইলিনাকে সামনাসামনি কেউ কিছু বলল না। ততক্ষণে ডক্টর সালেম খুঁজে পেয়েছেন আরজার দেখানো সেদিনের সেই পাথরটা। পাথরটা দেখে মনে হয় ওটা প্রকৃতি সৃষ্ট নয়, মানুষ পাথরটাকে ওইভাবে কেটে নিয়ে গিয়ে লাগিয়েছে। পাথরটা এত বছর ওখানে ওভাবে থাকার কারণে শক্ত হয়ে এঁটে বসেছে, তবে ওটাকে ড্রিল করে টেনে খুলে দেওয়া অসম্ভব নয়। সালেম পাথরটার কয়েকটি ছবি ও ভিডিও তুলে জল থেকে উঠে এলো। সেদিনের মতো সমুদ্র অভিযানের সমাপ্তি ঘটল। আরজা ম্যাম, আপনি দেখলেন তো, আমি যা যা আন্দাজ করেছি রিপোর্ট তাই বলছে। ইলিনা আর সালেম সমুদ্রের নিচের একটি বিশেষ জায়গায় শুধু পিঙ্ক গ্রানাইটের পাথর পেয়েছে। সেখানে কিন্তু চুনা পাথর নেই। তার মানে লাইট হাউসটি গ্রানাইট দিয়েই তৈরি হয়েছিল। চুনা পাথর ছিল সেটির কিছু বিশেষ জায়গায়। এমনও হতে পারে কিছু সৌন্দর্য তৈরি করার জন্য সেই সময়ের মানুষ চুনা পাথর ব্যবহার করেছিল। আর ক্যাডবি দুর্গের নিচের পাথরেরও একটা রিপোর্ট আমরা কাল তৈরি করেছি। ডক্টর স্মলির গলায় এবার খেলে গেল বিস্ময়। সেই পাথরের নিচে, ক্যাডবির ভেতরে মাটির অনেক নিচে আমার ধারণা কোনো দুর্মূল্য জিনিস থাকতে পারে। সেটি নিয়ে খুব তাড়াতাড়ি অভিযানের প্রয়োজন আছে। আরজা তাকিয়ে রয়েছে স্মলির দিকে। কাছাকাছি টিমের কেউ নেই। জিওলজি ল্যাবে আমি আর ডক্টর আদিল শতাব্দী প্রাচীন লাইট হাউসের স্ট্রাকচার সম্বন্ধে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের হাতে এখনো সময় আছে। আমরা আগে লাইট হাউসটি নিয়ে গবেষণাটা শেষ করব, তারপর শুরু করব ক্যাডবে দুর্গের ভেতরের বিষয়টি। ততক্ষণে ইলিনা আর ডক্টর সালেম ওদের কাছে এসে দাঁড়িয়েছে। সালেম বললেন, আমিও সে কথাই সকলকে বলেছি। তাছাড়া ডক্টর স্মলি সদ্য আমাদের টিম জয়েন করেছেন। ইলিনার কথায় আমরা তাকে গতকালের ভূমধ্য অভিযানের সঙ্গী করলেও মেইন অফিসের সঙ্গে তার কিছু ফর্মালিটি এখনো বাকি। কিন্তু প্রজেক্টে একথা কোথাও বলা নেই যে দুটো কাজ একসঙ্গে এগোনো যাবে না। আমি কিন্তু প্রফেসর স্মলির সঙ্গে একমত। কেইডবে দুর্গটা আমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা করা দরকার। সেদিন এই বিষয়ে আর কথা এগোলো না। আরজা নিজের ঘরে ফিরে এলো। একটা কাঁটা মনের মধ্যে খচখচ করছে। সে একবার মোবাইলের দিকে চোখ বোলালো। না, যে খবরটার জন্য অপেক্ষা করছে তা এখনো আসেনি। সে ব্যালকনিতে দাঁড়ালো। রাতের অন্ধকারে সমুদ্র দেখা যাচ্ছে না, কিন্তু অবিরত ঢেউ ভাঙার শব্দ যেন আজকের এই রহস্যময় রাতের অন্ধকারকে
আরও বাড়িয়ে তুলছে। আচ্ছা, লাইট হাউসের নিচে কি শুধুই বেসমেন্ট ছিল? ক্যাটবের নিচে ঠিক কি আছে সেটাও জানতে হবে। জলের মধ্যে পিঙ্ক গ্রানাইটটা কেন পাওয়া গেল? আর ক্যাটবের মেঝে ওই রকম অদ্ভুত দাগগুলোই বা কেন? আরজা ব্যালকনি ছেড়ে ঘরে এলো। অস্থির লাগছে খুব। সে বিছানায় বসল। সঙ্গে সঙ্গে সারাদিনের ক্লান্তি পাথরের মতোই জমাট বাঁধল আরজার দু চোখে। সে নিজের অজান্তেই একসময় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। জায়গাটা ভীষণ অন্ধকার, উঁচু নিচু কালো পাথরে ভর্তি, বিশ্রী দম বন্ধ করা চাপা পরিবেশ। রক্ত জমাট বাঁধার মতো দুশ্চিন্তা আর উদ্বেগ আরজার মনে জমতে শুরু করল। এসব সে বুঝতে পারছে না। এলোমেলো হাঁটতে গিয়ে একটা পাথরে ধাক্কা লেগে আরজা মুখ থুবড়ে পড়ল। আর ঠিক তখনই মোবাইলের শব্দে আরজার ঘুম ভেঙে গেল। ডক্টর সালেমের ফোন। সে হুড়মুড় করে খাটের ওপর উঠে বসল। জানলার বাইরে দিনের আলো নরম রোদ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ঘরের মেঝেতে। সে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল। এদিকে ফোনটা বেজে বেজে কেটে গেল। আরজা মেসেজ খুলল। ডক্টর সালেম একটা পুরনো কয়েনের ছবি পাঠিয়েছেন। গুড মর্নিং আরজা। কি ব্যাপার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ডক্টর সালেমের কথার উত্তরে সে মুচকি হাসল। তারপর তারা দুজনেই কয়েনটা নিয়ে আলোচনা শুরু করল। ইতিমধ্যে ডক্টর আদিলও এসে পড়েছেন। গতকালের ঘটনাটা ভীষণই অদ্ভুত। এইরকম কিন্তু হওয়ার কথা নয়। কাল সমুদ্রের নিচে ইলিনা নিজের কাজ শেষ করে ওভাবে সালেমের কাছে গেলেন কেন? এটা কিন্তু প্রোটোকল বিরোধী কাজ। ডক্টর স্মলি আর ইলিনা দুজনের ওপরই একটু নজর রাখতে হবে দেখছি। এদিকে আমাদের খুব বেশি দেরিও করা যাবে না। তবে দুর্গটির বেসমেন্ট খুব তাড়াতাড়ি পরীক্ষা করতে হবে। আপাতত আমরা এই কয়েনটি নিয়ে কথা বলবো। এতক্ষণ আরজা কোনো কথা বলেনি। এবার সে কফির কাপে চুমুক দিয়ে বলল, এই গুরুত্বপূর্ণ প্রজেক্টের হেড হিসেবে আমার মনে হয়েছে যে দুজন কর্ণধারকে আলেকজান্দ্রিয়ায় ডাকার প্রয়োজন। ক্যাটবে দুর্গে আমরা কালই অভিযান করব। আমি সকলকে অফিসিয়ালি মেল করে দিচ্ছি। এবার এই কয়েনটা দেখুন। এটা 300 খ্রিস্টপূর্বের। জর্ডনে পাওয়া গেছে এটা। কয়েনের ছবিতে রয়েছে বিখ্যাত লাইট হাউস এবং এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কয়েনটির উল্টো পিঠে রয়েছে প্রচুর ধনরত্নের ছবি। তার মানে কি? ঠিক তখনই ল্যাবের ইন্টারকমটা শব্দ করে বেজে উঠল। তারপরই ঘরের মধ্যে প্রবেশ করল ডক্টর স্মলি ও ইলিনা। স্মলির পেছনে পিস্তল হাতে দুজন নিরাপত্তারক্ষী। তাদের মুখ কঠোর, চেহারার মধ্যে শক্ত ভাব। ইলিনা খল হাসি হাসতে হাসতে বলল, আরজা, তুমি যে ব্যাপারটা এত তাড়াতাড়ি ধরে ফেলবে তা আমি বুঝিনি। জানলে যেদিন শুধু তুমি আর আমি সমুদ্রে গিয়েছিলাম সেদিনই তোমার নিকেশ করে দিতাম। হ্যাঁ, তুমি ঠিকই আন্দাজ করেছিলে। আমি বিক্রি করে দিয়েছি দুষ্কৃতীদের হাতে। এছাড়া আমার তো উপায় কিছু ছিল না। একদিকে আমার জুয়ারি বাবা জুয়ায় বাড়িটা পর্যন্ত বেচে দিয়েছিল। তুমি তো তা খোঁজ করার জন্য লোকও লাগিয়েছ। তার আর কি দরকার? কি জানতে চাও বলো, আমি জানাচ্ছি। এতদিনের পুরনো বন্ধু বলে কথা। ঠিক তখনই স্মলি চিৎকার করে উঠলেন, সালেম, সাবধান সাবধান সালেম, সাবধান। একটুও চালাকি করার চেষ্টা করলে এই নিরাপত্তা রক্ষীদের গুলি তোমার মাথার এপার ওপার হয়ে যাবে। আমরা গোটা গেস্ট হাউসটাকে লক করে দিয়েছি, টেলিফোনের কানেকশন কেটে দিয়েছি। শুধু ইন্টারকমটা আছে, সেটাও কেটে দেওয়া হবে। আজকেই ক্যাটবি দুর্গে আমরা অভিযান করব। আজ
দীর্ঘদিন এই নিয়েই রিসার্চ করেছি, তবে এমন অভাবনীয়ভাবে এমন সুযোগ পাবো তা ভাবিনি। স্মলি একটা চেয়ার টেনে বসলেন। ইলিনার অসহায়তার সুযোগ নিয়ে ওকেও দলে টানলাম। টাকা টাকা টাকাই হলো শেষ কথা, বুঝলেন? বুঝলেন আরজা, টাকাই হলো শেষ কথা। আরজা একটা দীর্ঘশ্বাস ফেলল। দুজন পিস্তলধারীকে স্মলি বললেন, ওদের এখনই বেঁধে ফেলো, গাড়ি তো ভেতরেই রয়েছে। সব কটাকে ধরে ক্যাটবিদুরকে নিয়ে যাব। তবে আমার ধারণা সেটির সঙ্গে ওই ভেঙে পড়া লাইট হাউসের যোগ রয়েছে। কি বলেন আরজা? হ্যাঁ? আরজা কোনো উত্তর দিল না। পিস্তলধারী একজন যেই দড়ি হাতে ওর দিকে এগিয়েছে, তখনই সেই দ্বিতীয় পিস্তলধারীকে তাক করে জল ভর্তি গেলাসটা ছুঁড়ে দিল। 1 সেকেন্ডের বিরতি। আরজা লাফিয়ে দাঁড়িয়ে পড়ল টেবিলে। ঘটনার আকস্মিকতায় স্মলি আর সালেম হকচকিয়ে গেলেন। আরজার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে পিস্তলধারীর মুখ লক্ষ্য করে জোরে লাথি মারল। লোকটির হাত থেকে পিস্তল ছিটকে মাটিতে পড়ে গেল। অন্য পিস্তলধারীটা গুলি চালাতে যাবে, ঠিক তখনই সেকেন্ডের মধ্যে আরজা ল্যাবের হ্যামার দিয়ে লোকটার মাথায় জোরে আঘাত করল। আদিলও ততক্ষণে চেয়ার থেকে উঠে স্মলিকে জাপটে ধরেছে, কিন্তু বিধি বাম। ইলিনা ছিটকে পড়া পিস্তলটা হাতে তুলে নিয়ে আরজার দিকে তাক করে বলল, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না বন্ধু। তুমি যে ক্যারাটে আর জুজুৎসু চ্যাম্পিয়ন সেটা আমি জানি। তবে কি জানো, এই ছোট্ট কালো যন্ত্রটার কাছে সবাই জব্দ। ইলিনা চটপট এগিয়ে এসে সালেমের মাথায় বন্দুকটা ধরল। ততক্ষণে স্মলি আবার স্বমূর্তিতে ফিরে এসেছেন। রাগে দাঁত কিড়মির করতে করতে বললেন, আরজা, তোমাকে উচিত শিক্ষা দিতে না পারলে নিজের নাম আমি বদলে দেব, আমি বলে রাখলাম। ইন্টারকমে ফোন করে আনিয়ে নিলেন আরও নিরাপত্তারক্ষী। এদের সকলেই স্মলির পোষালো। এই গেস্ট হাউসের আসল নিরাপত্তারক্ষীদের এরা মুখ হাত পা বেঁধে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। স্মলি ও ইলিনা আরজাদের সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে সোজা কাইদবে দুর্গের মধ্যে ঢুকে গেল। মেরামতির কাজ চলার জন্য সেটিতে জনসমাগম নেই। স্মলি সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। কাইদবে দুর্গ এখন পুরোই ফাঁকা। আরজা, সালেম ও আদিলের হাত পেচমোড়া করে বাঁধা। বাবার লোন শোধ করার জন্য আমার গলার রুবিটা পর্যন্ত বেচতে হয়েছিল। আমি এখন কপর দক্ষিণ। তবে তবে তোমার আন্দাজ ঠিক হলে কেতবের এই বেসমেন্টের নিচে ধনসম্পদ লুকানো থাকতে পারে। সেটা পেয়ে গেলে তো কথাই নেই আর। স্মলি আদিলের চুলের মুঠি ধরে বলল, আপনার সেই পুঁথি অনুযায়ী খুঁজে বের করুন, বের করুন। আমাদের প্ল্যান ছিল আপনারা গুপ্তধন খুঁজে পেলে আপনাদের সবাইকে একে একে জলে ফেলে মেরে দেব। কিন্তু আমি সন্দেহ করেছিলাম আপনাদের, সেটা আপনারা আঁচ করেননি, তাই তো? তোমার রূপের মতো বুদ্ধিও তীক্ষ্ণ বন্ধু। আমি তোমায় হিংসে করি। সে তুমি যাই করো না কেন, আমাদের হাতগুলো না খুললে বেসমেন্টের নিচে কি আছে তা আমরা খুঁজতেই যে পারবো না। স্মলি সালেম ও আরজার বাঁধন খুলে বলল, চালাকি করলেই একটা গুলিতে আদিলের খুলি পুরো উড়িয়ে দেব। নাও, তোমাদের কাছে 1 ঘন্টা সময় আছে। তার মধ্যে এই রহস্যের কিনারা করতে পারলে ভালো, না হলে ডক্টর আদিল বন্দুকের নলের মুখে কিং কর্তব্য বেমূঢ় হয়ে দাঁড়িয়ে, তার মুখ শুকনো। এদিকে ঘড়ির কাঁটা ক্রমশ এগোচ্ছে। 5টি নিরাপত্তারক্ষীর বন্দুকের অভিমুখ ওদের দিকে। কোনোভাবেই কিচ্ছু করা সম্ভব নয়। কোনো গোলমাল করলে বুলেটের গুলি মুহূর্তের মধ্যে ওদের ঝাঁঝরা করে দেবে। আরজা কাইদবের মেঝের দাগে একটা সরু শক্ত ধাতব টুকরো দিয়ে চাপ দিতে শুরু করল। ডক্টর সালেমের দিকে আরজা একবার তাকালো,
তিনিও মেঝের অন্যদিকে কোনাকুনি করে দাগের খাঁজে চাপ দিতে লাগলেন। এভাবে কাটল আধ ঘন্টা। আর কিছুক্ষণ দেখব, কিছুক্ষণ, তারপর তিনজনকেই গুলি করে সমুদ্রে ফেলে দেবো এক এক করে। তাড়াতাড়ি গুপ্তধন বের করো, তাড়াতাড়ি। স্মলির কথা আর শেষ হলো না। তার আগেই ওদের পায়ের নিচের মেঝেটা থরথর করে কেঁপে উঠল। ঠিক তখনই আরজা লাফিয়ে কাইদবের দরজার কাছে চলে এলো, সঙ্গে সালেম ও আদিলও। ঘটনার আকস্মিকতায় স্মলি, ইলিনা সহ নিরাপত্তা রক্ষীরা হকচকিয়ে গেল। একটা বড় ফাটল তৈরি হলো মেঝে জুড়ে। তারই মধ্যে অন্ধকারে পড়ে গেল প্রফেসর স্মলির দল। আর যারা কাইদবের বাইরে বেরিয়ে এলো। ঝটপট পুলিশে খবর দিতে হবে, সে অস্ফুটে বলল। আসল কাজটা এখনো বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই লাইট হাউসের নিচে সরজমিনে পরীক্ষা করতে হবে। আর যা, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। এই শয়তান স্মলির দল কোথায় কোথায় লুকিয়ে ছড়িয়ে আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আদিল সালেমের দিকে তাকালেন। সালেম বললেন, হ্যাঁ, গেস্ট হাউসে সব রেডি আছে। আমাদের নিজেদের নিরাপত্তা রক্ষী নিয়ে এখনই ভেঙে পড়া লাইট হাউসের নিচে মানে সমুদ্রের ভেতর দিয়ে যেতে হবে। তার আগে পুলিশকে স্মলিদের বিষয়টা জানাতে হবে। গাড়ি ছুটছে দুর্বার গতিতে। মনে হচ্ছে আরজা গাড়িটা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। সালেম বললেন, পুলিশের সঙ্গে ফোনে কথা হলো। ওরা স্মলি আর ইলিনার ল্যাপটপ থেকে সরকার বিরোধী বহু তথ্য পেয়েছে। পুলিশ অ্যারেস্ট করেছে ওদের। আরজা চুপ, তার চোয়াল শক্ত। গাড়ি থেকে নেমে সে আদিল আর সালেমকে বলল, সমুদ্রের নিচে পাথরের পাশের ফাটল দিয়ে ভেতরে যেতে হবে। এখন ভাটা আমি একাই যাব, তবে এটা খুবই ঝুঁকিপূর্ণ। শুনুন, আপনারা থাকবেন ওপরে। আমার ধারণা নিচের থেকে ওপরে বেরোনোর কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে। আরজার যেন রোখ চেপে গেছে। সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আরজা সমুদ্রের সবুজ জলে ঝাঁপ দিল। এই ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহ। আলেকজান্দ্রিয়ার পুলিশ হেডকোয়ার্টারে সকলে জড়ো হয়েছে। কনফারেন্স রুমে পুলিশের আধিকারিকদের সঙ্গে আরজা, ডক্টর সালেম, ডক্টর আদিল সহ নিউমিসম্যাটিক অ্যান্ড আর্কিওলজিক্যাল সোসাইটির দুজন কর্ণধার মিস্টার আহমেদ ও মিস্টার আমিরও রয়েছেন। আরজার ডান হাতে প্লাস্টার করা, তবে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আরজা, আদিল ও সালেমের জবানবন্দি নেওয়া আগেই শেষ। মিস্টার আহমেদ জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি আর আদিল তো আগেই জানতে ক্যাটবের নিচে কিচ্ছু নেই, তবে ওটার নিচে এরকম গুপ্ত ঘর কেন ছিল? আর পিঙ্ক গ্রানাইটের রহস্যই বা কি? আগে গ্রানাইটের কথা বলি। এত বড় লাইট হাউসটা এত শতাব্দী ধরে টিকিয়ে রাখার জন্য মিশরীয়রা পিঙ্ক গ্রানাইট দিয়ে ওটি তৈরি করে। ওর মধ্যে কিছু চুনা পাথরের নির্মাণ ছিল, তবে এটা খুব একটা বেশি নয়, খুবই কম। প্রফেসর স্মলি কিন্তু ঠিকই আন্দাজ করেছিলেন। ক্যাটবে ছিল সেই সময়ের আত্মরক্ষার দুর্গ, তাই বেসমেন্টে ওই রকম গুপ্তঘর ছিল। সেখানে সৈন্যদের অস্ত্র থেকে শুরু করে রসদ সবই মজুত রাখা হতো। ক্যাটবের সঙ্গে লাইট হাউসের কোনো কানেকশন নেই। ইলিনার কিছু কথা আমার ভালো ঠেকেনি। আমি এটা ইচ্ছে করেই ইলিনাকে জানিয়েছিলাম যাতে ওরা বিভ্রান্ত হয়। তার ফলে ওদের টার্গেট লাইট হাউস না হয়ে ক্যাটবে হয়ে ওঠে। ধ্বংসপ্রাপ্ত লাইট হাউসের নিচে সমুদ্রের তলায় ফাটলটার পাশ দিয়ে ভেতরে ঢুকেও আমি কিছুই বুঝতে পারছিলাম না। একে জলের নিচে আলো কম, তার উপর আবার জোয়ারের সময় হয়ে আসছিল। অনেক খোঁজার পর আরো একটা খাঁজ দেখতে পেয়ে একটু রিস্ক নিয়ে তার মধ্যে ঢুকে দেখলাম একটা অদ্ভুত পকেট, 4 চৌকো জায়গা, নিচে গ্রানাইট পাথর সুন্দর করে সাজানো। এত বছরেও তা একটুও নষ্ট হয়নি। কি মনে হতে সেই পাথরগুলোর ওপর মেটাল ডিটেক্টর ধরলাম। বিপ বিপ সিগন্যাল এলো। আমি তারপরেই পাশের দেওয়ালের মতো লম্বা পাথরগুলো গায়ের জোরে টানলাম। বেশ কিছুক্ষণ টানার পর সেগুলো হুড়মুড় করে ভেঙে পড়ল, আর তাতেই আমার হাতে আঘাত লেগে হাড়ে চির ধরল। ওই পাথরগুলোর পেছনেই ছিল ওপরের লাইট হাউসে যাওয়ার রাস্তা। তবে
ওপরের মাটির সঙ্গে লাইট হাউসের নিচের সেই গুপ্তঘরের যে কানেকশন আছে তা আন্দাজ আমি করেছিলাম। সেই যুগের সম্রাট লাইট হাউসটির নিচে গুপ্তঘর বানিয়েছিলেন, কারণ সেটি ছিল অন্য স্থাপত্যের চেয়ে বেশি মজবুত, সহজেই লুকিয়ে ফেলা যেত। আর এইরকম একটা লাইট হাউসের নিচে জলের তলায় এমন গুপ্তঘর এত শতাব্দী আগে তো বটেই, এখনো কল্পনা করা ভীষণ কঠিন। আমাদের আন্দাজ যে একদম ঠিক সেটা বুঝতে পেরে ভীষণ আনন্দ হচ্ছিল। আমরা সকলেই এই গবেষণা ও অভিযানের সঙ্গে যুক্ত ছিলাম, সেটা ঠিকই, তবে একটা কথা কিন্তু না বললেই নয়। আরজা যেভাবে প্রথম থেকে এই গবেষণার কাজ করেছে, কিংবা নিজের জীবনের তোয়াক্কা না করে এই বিরাট ও শতাব্দী প্রাচীন রহস্যের কুলকিনারা করেছে, তার জন্য কিন্তু কোনো প্রশংসাই যথেষ্ট নয়। হ্যাঁ, ওই সমুদ্রের নিচের গুপ্ত ঘর থেকে পাওয়া গেছে একটা বিরাট সিন্দুক, আর সিন্দুকটা ভরা ছিল অমূল্য সব মণিমাণিক্য দিয়ে। আর এটার সঙ্গে যেটা পাওয়া গেছে সেটা হলো তামার পাতে লেখা প্রচুর প্লেট। আর এই প্লেটগুলো সেই সময়ের সমাজ, বিজ্ঞান, রাজনীতি এইসব বিষয়ের নানা রকম তথ্যে একদম ভরপুর। আরে এই কথা তো বলাই বাহুল্য, এই জিনিসগুলো নিয়ে পরের গবেষণাও আপনাদের তিনজনকেই করতে হবে। আরজা কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। ভূমধ্য সাগরের দেশ আলেকজান্দ্রিয়া তখন দিনের আলো আর গভীর নীলচে সবুজ জলের মাধ্যমে মানুষের মনের রাগ, ঈর্ষা, লোভ, হিংসা এই সব কিছুকে ছাপিয়ে ধীরে ধীরে হয়ে উঠছে আরো সুন্দর, আরো ভাস্বর। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অনুভা নাথের লেখা আলোর নিচে অন্ধকার। আরজার ভূমিকায় অপরূপা, গল্পের কথক রাজীব, সূত্রধার সৌমি, এলিনা দেবারতী, সালেম সুদীপ্ত, আহমদ উজ্জ্বল, আদিল সৌমিক ব্যানার্জি, আমির আত্রেয় এবং স্মলির ভূমিকায় সোমক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।